পাঁচা দুর্নীতিতে ভেঙে পড়েছে অর্থনীতি, শৃঙ্খলা ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। সংসদে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তুলে ধরলেন নানা পরিকল্পনা। নতুন বাজেটে ১৩ অগ্রাধিকার, সমতাভিত্তিক উন্নয়নী লক্ষ্য। মাস শেষে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম, মূল্যস্ফীতির চাম থেকে মুক্তি চান মানুষ। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে অনেকে, পুশ ইন চেষ্টা ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান। নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ আলোচনায় সমাধানের চেষ্টা। ৬ নবজাতকের মৃত্যু নিয়ে ৮ দিনের জবাব পুরোপুরি অস্পষ্ট, সন্তুষ্ট নয় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শিগগিরই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। এবং মাঠে নেমেই মেসির গোল, আইসল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি চ্যাম্পিয়নদের। রোমাঞ্চ বাংলাদেশও, আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের তর্ক বিতর্কে জমজমাট আড্ডা। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। স্বৈরাচারী সরকারের অর্থ পাচার ও দুর্নীতিতে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থনীতিতে শৃঙ্খলা ও ব্যবসার পরিবেশ ফেরাতে সাজানো হয়েছে নতুন বাজেট। বিকেলে বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন সংসদ নেতা। তারেক রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি দেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে চায় সরকার। এজন্য দ্রুততম আমদানি রফতানি নিবন্ধন, আমদানির ক্ষেত্রে সহজ মূল্য পরিশোধ প্রক্রিয়া, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বাণিজ্য সহজীকরণ সহ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বিদেশ থেকে কেউ বাংলাদেশে বিনিয়োগ আনলে তাকে ১.৫% অর্থহারে কনসালটেন্সি ফি হিসেবে প্রণোদনা দেওয়া হবে। আগামী অর্থ বছরে ৪১,২০,০০০ পরিবারের নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা আছে সরকারের বলেও জানান তিনি। সেশনটা চলবে সেই স্বৈরাচারের পতনের পরে, আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। এই সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হবে, সেখানেও আমরা চেষ্টা করেছি দেশে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক কতগুলো ব্যবস্থা গ্রহণ বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর হতে আমদানি রফতানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্ডেড এবং নন বন্ডেড সকল প্রতিষ্ঠান সমূহকে এফওসির ভিত্তিতে আমদানির সুযোগের আওতায় আরো সম্প্রসারিত করা হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে মাননীয় স্পিকার আমদানি সহজকরণ করার লক্ষ্যে মূল্য পরিশোধ পদ্ধতি সহজ করা হচ্ছে। বিদেশ থেকে, সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। এবার বাজেটের খবর। কাল উত্থাপন করা হবে নতুন সরকারের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। বিএনপির নির্বাচনী ইশতেহার সহ অগ্রাধিকার পাবে ১৩টি বিষয়। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের সঙ্গে বাড়ছে ভাতাভোগী ও ভাতা। সমতাভিত্তিক উন্নয়ন দর্শনে এবারের বাজেটে মেগা প্রকল্পের নামে দুর্নীতির সুযোগ থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। ৬.৫% প্রবৃদ্ধিতে আগামী অর্থ বছরে দেশের জিডিপি ৬৮,৩১,৬৩৩ কোটি টাকায় উন্নীত করতে চায় বর্তমান সরকার। আর প্রবৃদ্ধির ধারা ত্বরান্বিত করে ২০৩৪ সালের মধ্যে তা প্রায় দ্বিগুণ $১ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জন সহ ১৩টি অগ্রাধিকারে সাজানো হচ্ছে আগামী অর্থ বছরের বাজেট। $১ ট্রিলিয়ন ইকোনমিকে টার্গেট করে আগামী বছর ৬.৫% বললেন না প্রবৃদ্ধি। এটা কিভাবে অর্জিত হবে? আপনার গ্যাস নাই, ফার্টিলাইজারের সংকট, তেলের সংকট। এই পরিস্থিতিতে এই ধরনের প্রবৃদ্ধি অর্জনের জন্য তো আপনার বিনিয়োগের বৃদ্ধি লাগবে।
আসছে বাজেটে তুলে ধরা হবে 5 বছর মেয়াদী সরকারের কর্মকৌশল, যেমন করমুক্ত আয়সীমা বেড়ে 2030-31 অর্থ বছরে কত হবে সাধারণ মানুষ তা জানতে পারবেন এবারই। সমতার দর্শনে দেশকে এগিয়ে নেয়ার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকছে সর্বোচ্চ গুরুত্ব। অঞ্চলভিত্তিক উন্নয়ন সম্প্রসারণের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ 1,16,000 কোটি টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 1,45,000 কোটি টাকা। বাড়ানো হবে ভাতাভোগী ও ভাতার পরিমাণও। অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প বলে কিছু নাই, সেইখান থেকে তো আপনাকে গড়ে তুলতে হবে। তার মানে আমাদের বক্তব্য কিন্তু সব খাতের জন্য, সব শিল্পের জন্য। চট্টগ্রামকে আমরা লজিস্টিক হাবে নিয়ে যেতে চাই। ঢাকা তো একটা কেন্দ্র আছে এবং ঢাকার অন্যান্য ফরিদপুর বা অন্যান্য অঞ্চলেও আমরা বড় ধরনের পরিবর্তন করতে চাই। তার মানে সব অঞ্চলের জন্য উন্নয়ন। সেই জন্যই আমাদের ইশতেহারে কিন্তু সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলা হয়েছে। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার স্পষ্ট বার্তা, নীতিকৌশল সাজিয়ে লুটপাট করতে কোনো মেগা প্রকল্প থাকছে না আসছে অর্থ বছরে। এটা সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সব খাতের জন্য বাংলাদেশ, সব প্রসার জন্য বাংলাদেশ। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, এটা তো একটা আইকনিক ব্যাপার। সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, হাওর। তৃতীয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় স্কিল বাংলাদেশ, কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। এগুলো হচ্ছে মানুষের পরিবর্তনকারী, ট্রান্সফরমেটিভ চেঞ্জ। আমরা মেগা গিগা প্রকল্পের গিগা দুর্নীতিতে নাই। ব্যবসা বান্ধব আগামী অর্থ বছরের বাজেটে নিত্যপণ্যের বাজারে জনগণকে স্বস্তি দিতে ভ্যাট ট্যাক্স কমানো ও অব্যাহতি দেওয়ার পথে বর্তমান সরকার হাঁটবে বলেও জানান অর্থ উপদেষ্টা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে দেশ বিদেশে বারবার অপতৎপরতা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনায় সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তুলতে সরকার সচেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। 1988 সাল থেকে জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে বাংলাদেশ। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এবারও পালন করা হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শান্তিরক্ষীদের অবদান স্মরণ করে শহীদ শান্তিরক্ষী পরিবার ও আহত শান্তিরক্ষীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে 175 জন শহীদ পরিবার সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান অনস্বীকার্য। শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। সশস্ত্র বাহিনীর ঐক্য নষ্ট করতে দেশ বিদেশে বারবার অপতৎপরতা হয়েছে মন্তব্য করে অতীত চর্চা নয় বরং তা থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সমহিমায় নিজেদের প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে সমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে এই গৌরব অক্ষুণ্ণ রেখে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। প্রতি বছর 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হলেও ঈদুল আজহার ছুটির কারণে বুধবার সেনানিবাসে আয়োজন করা হয় এই আলোচনার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে নারী পুরুষদের। তাদের ঠেলে পাঠানো শঙ্কায় বেনামূল সীমান্তে বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে পুশ ইন ঠেকাতে অন্যান্য সীমান্তেও কড়া অবস্থানে বিজিবি। 26 জেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
পাহারা আর সতর্কতায় এখন সদা জাগ্রত বাংলাদেশ ভারত সীমান্ত। চলছে বিজিবির টহল ও কড়া নজরদারি। বিএসএফ এর অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করতে মরিয়া সীমান্তবাসী মানুষও। মেরাপোল সীমান্তে দেখা দিয়েছে পুশিনের নতুন আতঙ্ক। অভিযোগ উঠেছে সীমান্তের ওপারে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি উল্লেখ করে ঠেলে পাঠাতে হোল্ডিং সেন্টারে জড়ো করছে বিএসএফ। যদিও এই প্রচেষ্টা ঠেকিয়ে দিতে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে বিজিবি। এছাড়া সাদা পোশাকে চলছে গোয়েন্দা নজরদারি। বিএসএফ পুশিং 2000 জন দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষরা একটা উদ্বিগ্নে দিন কাটাচ্ছে। এদিকে জামালপুরের রামরামপুর সীমান্তে একজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। প্রতিরোধ করে বিজিবি ও এলাকাবাসী। 30 মিনিট পতাকা বৈঠকেও কোনো সুরাহা না হওয়ায় ষাটঊর্ধ্ব ওই প্রবীণের ঠাঁই হয় শূন্য রেখায়। লালমনিরহাট সীমান্তে পুশিনের চেষ্টায় বাধা পেয়ে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পঞ্চগড় সহ 26 জেলায় বাড়তি সতর্কতার পাশাপাশি চলছে সচেতনতামূলক প্রচার। 2টা গেট আছে, আমরা সব সময় ফলো করি বা লক্ষ্য করি, কোনো মানুষ এখানে পার করে দিতে পারবে না। বিজিবি ভাইয়েরা একটু টহল দিতেছে, পাহারা দিতেছে, আমরাও বর্ডারে পাহারা দিচ্ছি। এছাড়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে পুশিন ঠেকাতে রাতেও বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছে হিলি সীমান্তে। কাঁটাতার নেই বা অরক্ষিত এমন এলাকায় পর্যবেক্ষণ চলছে সিসি ক্যামেরায়। ভারতের সঙ্গে বাংলাদেশের 4487 কিলোমিটার সীমান্তের অধিকাংশই পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। বাকি সীমান্তগুলো ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসামের সঙ্গে। গেল বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা দেন অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এরপর থেকেই পুশিন করতে বেপরোয়া বিএসএফ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের জৈন্তাপুর সীমান্তে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বাংলাদেশ বর্ডার গার্ড কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ পুশিন ঠেকাতে বিজিবির এই কঠোর অবস্থান জানান দিচ্ছে যে কোনোভাবেই বাংলাদেশ বর্ডার গার্ড যে বিএসএফ কর্তৃক যে পুশিন সেটি কিন্তু তারা মেনে নেবেন না। আমরা দেখেছি রাতেও গভীর রাতেও কিন্তু এই বাংলাদেশ বর্ডার গার্ড তাদের টহল কার্যক্রম অব্যাহত রাখে এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানে আসলে জৈন্তাপুর সীমান্ত এবং এখানে 19 বিজিবির সদস্যরা আমরা দেখছি তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। তারা সীমান্তের অতন্দ্র প্রহরী এবং এখানে যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে যে একেবারে শুধু বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা যে এখানে রয়েছে সীমান্ত পাহারায় এমনটা নয়, এখানকার যারা এলাকাবাসী আছে তারাও কিন্তু এই সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে একাত্মতা পোষণ করে তাদের সাথে কিন্তু তারা এখানে পাহারা দিচ্ছেন। কোনোভাবেই যেন ভারত থেকে অবৈধ যে পুশিনের যে কার্যক্রম সেটি যেন করতে না পারে এলাকাবাসী সোচ্চার হয়েছেন এবং আমরা দেখেছি শুধুমাত্র টহল নয়, তারা মাইকিং করেও এলাকার আশপাশে জনগণদের সোচ্চার করছেন, সতর্ক করছেন যাতে কোনো ধরনের পুশিনের খবর পেলে তারা যেন বিজিবি ক্যাম্পে যান এবং বিজিবির সাথে সাথে ব্যবস্থা নেবে এমনটা আসলে তারা বলেছেন। এবং এখানে শুধু বিজিবির সদস্যরা গ্রাম পুলিশও রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, সকলের একসাথে সকলের এই যে অবস্থান এই অবস্থান জানান দেয় কোনোভাবেই যে ভারত থেকে যে অবৈধ অনুপ্রবেশ যে পুশিনের ব্যবস্থা সেটা কোনোভাবেই আসলে বাংলাদেশ বর্ডার গার্ড বরদাস্ত করবে না। শুধুমাত্র যে 19 বিজিবি এমন নয়, সিলেটে আরেকটি রয়েছে 48 বিজিবি, তারাও কিন্তু সোচ্চার অবস্থান রয়েছে। 48 বিজিবির সিইও, 19 বিজিবির সিইও তাদের সাথেও কথা হয়েছে, তারাও বলেছেন আসলে তারা সোচ্চার রয়েছেন, কোনোভাবেই তারা পুশিনকে মেনে নেবেন না। পুশিনের যদি কোনো কিছু দেখে সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল আমার কাছে জৈন্তাপুর সীমান্তে বিজিবির কঠোর অবস্থান থেকে সব শেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম সিলেট থেকে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে 4 দিনের বিজিবি ও বিএসএফ এর সীমান্ত সম্মেলন। 8 জুন শুরু হওয়া 57তম এই সম্মেলন শেষ হবে আগামীকাল। দুই বাহিনীর মধ্যে শীর্ষ পর্যায়ের এই আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে পুশ ইন পুশ ব্যাক। এর বাইরেও বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা, ভারত থেকে বাংলাদেশে মাদক, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চলাচলান রোধ, মানব পাচার প্রতিরোধ, সীমান্তে কাঁটাতারের বেড়া সহ অন্যান্য অনুমোদনহীন অবকাঠামো নির্মাণ বন্ধ এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিষ্পত্তি, 3 বিঘা করিডরে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সম্মেলনে। সময় সংবাদে আরও থাকছে। সিন্ডিকেটের হাত ধরে সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় অস্ত্র। দিনাজপুরে গোপন আস্তানায় মজুদ, প্রাইভেট কারে ঢাকায় এনে সন্ত্রাসীদের কাছে বিক্রি, অভিযানে আটক 3।
6 নবজাতকের মৃত্যু নিয়ে 8 দিন হাসপাতালের জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, হাসপাতালটির দেয়া সব তথ্যই অস্পষ্ট। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। রাজধানীর মগবাজারের 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 6 নবজাতক। এ ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় তৎপর হয়ে ওঠে সরকার। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হবে না জানতে চেয়ে প্রতিষ্ঠানটিকে বৃহস্পতিবার শোকজ করে রোববার বিকেল 5টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও 2 দিন সময় দিয়ে মঙ্গলবার জবাব দিতে বলা হয়। এর আগে গত 4 জুন তদন্ত প্রতিবেদন প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, 6 নবজাতকের মৃত্যুতে 8 দিনের অবহেলা স্পষ্ট। শোকজের জবাব ইস্যুতে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 8 দিন হাসপাতালের কারণ দর্শানোর জবাবে সরকার সন্তুষ্ট নয়। আমরা সন্তুষ্ট হইনি। ওটা প্রতিবেদন তারা অনেক কিছু বলেছে, ইচ্ছা করে করে না, এইসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলো বুলেট পয়েন্ট কিছুই লেখেনি, বেগ রিপ্লাই। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে 8 দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। সংসদের ফাঁকে মিটিংয়ে বসবো, বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। গত 27 মে ঈদের ছুটির মধ্যে 8 দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। সে সক্রিয় বড় এক অস্ত্রের সিন্ডিকেট, যারা হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে আনছে অবৈধ অস্ত্র, পরে সেগুলো মজুদ করছে দিনাজপুরের গোপন আস্তানায়। সিন্ডিকেটের সদস্যরা প্রাইভেট কারে করে রাজধানীতে আনছে সেসব অস্ত্র, এরপর বিক্রি করে সন্ত্রাসীদের কাছে। রাজধানীর যাত্রাবাড়ির কাতলা থেকে অস্ত্র ও গুলিসহ 3 অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটকের পর এই তথ্য জানায় র্যাব 10। খোঁজা হচ্ছে অস্ত্রের ক্রেতাদেরও। রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব 10। এ সময় একটি প্রাইভেট কারকে থামতে বললে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা প্রাইভেট কারটি আটক করেন। গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের একেবারে নিচ থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি অস্ত্র, 2টি ম্যাগাজিন ও 13 রাউন্ড গুলি। আটক করা হয় 3 জনকে, জব্দ করা হয় প্রাইভেট কারটিও। র্যাব জানায় আটক 3 জনই পেশাদার অপরাধী, 12 মামলা আছে তাদের নামে। মাহবুব আলমের বিরুদ্ধে আমরা আমাদের যেই তথ্য ব্যাংক আছে সেখান থেকে দেখেছি তার বিরুদ্ধে 8টি মামলা আছে। আরেকজনের নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম। সেই নজরুল ইসলামের বিরুদ্ধে 3টি মামলা আছে। মাদক ব্যবসায়ী থেকে তারা অস্ত্র রাখে। মোহাম্মদ রবিউল ইসলাম, মাহবুব আলম মানিক ও নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সামনে আসে অস্ত্রের বড় সিন্ডিকেটের তথ্য। র্যাব বলছে, সিন্ডিকেটের সদস্যরা দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাশের দেশ থেকে অবৈধভাবে অস্ত্র দেশে আনে। তাদের দলের অন্য সদস্যরা সেসব অস্ত্র ঢাকায় এনে বিক্রি করে। নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা থেকে তারা নিয়ে এসেছে এবং ঢাকাতে কারো কাছে বিক্রি করার কথা ছিল। তারা যে নেটওয়ার্কটা মেইনটেইন করে, সেই নেটওয়ার্কটা এত সহজে মেইনটেইন করে না, যে কার কাছে বিক্রি করবে এটা ইজিলি আইডেন্টিফাই করা যায় না। তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, সেই হোয়াটসঅ্যাপের বিদেশি নাম্বার ব্যবহার করে তারা। সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। তদন্ত হবে, তারপরে আরো ডিটেইল তথ্য বের হয়ে আসবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. ইসলামী ব্যাংকের বিষয়টি এখন রাজনৈতিক, তবে আর্থিক খাতের স্বার্থে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে গত 1 জুন থেকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এ সময় তারা বর্তমান পর্ষদ পুনর্গঠন ও নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের দাবিও জানান। এদিকে ব্যাংকার্স সভায় গভর্নরের কাছে ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্যাংকাররা। বিষয়টি রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন গভর্নর। ব্যাংকিং সেক্টর ইস্যু আছে বলে মনে হয় না। গভর্নর সাহেবও বললেন এটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে। তো পলিটিক্যাল ইস্যু সলভ করার জন্য গভর্নর সাহেবই তো বেস্ট পারসন এখানে।
তো বিকজ তিনি দেশের গভর্নর, সো হি মাস্ট বি হ্যাভিং অ্যাক্সেস টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অলসো। গত 24 মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর এম জোবাইদুর রহমান। একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ফেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে 7ম চায়না সাউথ এশিয়ান কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সংসদীয় প্রতিনিধি দল সহ দেশ ছাড়লেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে 4 সদস্যের এই দল, যেখানে ছিলেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, বিএনপি ও সংরক্ষিত নারী আসনে 2 এমপি। দেশ ছাড়ার আগে কায়সার কামাল বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বিশেষ করে বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশটির সঙ্গে একাধিক উন্নয়নমূলক কার্যক্রম ও বিনিয়োগের চুক্তি সম্পন্ন হয়েছে। এবারে সফরে উদ্দেশ্য নতুন ব্যবসায়িক বিনিয়োগ সহ 2 দেশের সম্পর্ক আরও মজবুত করা। অন্যদিকে আখতার হোসেন বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলে এই সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবে, যা 2 দেশের জন্যই গুরুত্ব বহন করবে। সরকারি দল বিরোধী দল একত্রিত হয়ে আজকে চায়না ভিজিটে যাচ্ছি। সেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং বাংলাদেশ এবং চায়নার মধ্যকার যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্ককে সামনের দিনে আরও অগ্রসর করার ক্ষেত্রে এই সফর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আমরা আশাবাদী। বাংলাদেশ এবং চায়নার কূটনৈতিক সম্পর্ক, বিজনেস, সিভিল সোসাইটির এক্সচেঞ্জ এবং কিভাবে আমরা সাউথ এশিয়াকে আরও বেশি কানেক্টিভিটি করতে পারি, আরও বেশি আমাদের রিলেশনশিপটা স্ট্রেংথেন করতে পারি, সেই বিষয়ে আমাদের আলোচনা হবে। রাজধানী মিরপুরের পল্লবী ও দারুসালাম এলাকায় 1 মাসের বেশি সময় ধরে নিখোঁজ 2 শিশু। রামিসাকে ধর্ষণ হত্যার কয়েকদিন আগে নিখোঁজ হয় 5 বছরের ইব্রাহিম। এর ঠিক 4 দিন আগে খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি 9 বছরের আলী হোসেন। পুলিশ বলছে, শিশু নিখোঁজের রহস্য উদ্ঘাটনে কাজ করছে তারা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাসার 3 গলি পেছনে বাসভবন থেকেই এবার নিখোঁজ 5 বছর বয়সী শিশু ইব্রাহিম। সিসিটিভি ফুটেজ বলছে 13ই মে সন্ধ্যা 7:40 বাসভবনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে ইব্রাহিম। এরপর যেন হাওয়ায় মিলিয়ে গেছে 2 ভাই 1 বোনের সকলের ছোট ইব্রাহিম, যাকে বাবা মা আদর করে ডাকতো রাজা। শুধু রয়ে গেছে তার ছোট্ট 2 পায়ের 1 জোড়া স্যান্ডেল, যা পরেই বাসা থেকে খেলতে বের হয় ও সন্ধ্যায় ফিরেছিল সে। তাহলে কোথায় গেল শিশুটি? যে ঘর একসময় আদরের রাজার মায়াভরা দুষ্টুমিতে মাতোয়ারা থাকতো, সে রাজাহীন রাজ্য এখন শুধুই তার স্মৃতি। 5 বছর বয়সে এই ঘরে আমার 10 জন মানুষের বরকত দিতে আমার এই ছেলে, আমার কলিজার টুকরা। হদিস না পেয়ে 14ই মে পল্লবী থানায় সাধারণ ডায়েরি করেন ইব্রাহিমের বাবা। এর 2 দিন পর শিশু রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ডে অনেকটাই চাপা পড়ে যায় ইব্রাহিম নিখোঁজের ঘটনা। আমার ছেলে রামিসার 5 দিন আগে আমার ছেলে এই অবস্থা হয়, অপহরণ হয়, কিন্তু আজ প্রায় 1 মাস আমার ছেলের আজ পর্যন্ত কোনো তথ্য মেলেনি। ছেলে আমার জীবিত আছে না মৃত্যু আছে না বিল্ডিং থেকে বের হয়ে গেছে বা কোথাও নিয়েছে, এই পর্যন্ত আমরা কোনো তদন্ত আমরা পাইনি। প্রথমে জিডি করলেও ঘটনার 20 দিনের মাথায় অজ্ঞাত আসামি করে মামলা করে ইব্রাহিমের পরিবার। পল্লবী থানা পুলিশ জানায়, ডিবির সহায়তায় চলছে রহস্য উদ্ঘাটনের কাজ। সাধারণত এই শিশু বাচ্চাগুলো যতগুলো দুর্ঘটনা হয়, সাধারণত দেখা যায় যে বাড়ির আশেপাশে কেউই এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। এই বিষয়টি একটু মাথায় রেখে আমরা তদন্ত কার্যক্রম করছি। এদিকে 9 মে নিখোঁজ হয় মিরপুর দারুসালাম থানাধীন বাগবাড়ি 4 আনিপাড়ার শহীদুল হকের 9 বছরের ছেলে আলী হোসেন। স্বজনরা জানান, তার এক আত্মীয়ের ছেলের সাথে মিরপুর বেড়িবাঁধের পাশে খেলার পর সন্ধ্যায় 2 জন এলাকায় ফিরলেও বাসায় ফেরেনি আলী। এলাকার এক বাসিন্দা ওই দিন রাত 10টার দিকে সর্বশেষ আলীকে দেখেছিলেন মাদ্রাসার পাশের একটি সড়কের মুখে। পরদিন দারুসালাম থানায় সাধারণ ডায়েরি করে আলীর পরিবার। নিখোঁজের 31 দিনেও কোনো হদিস না পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে স্বজনদের। 31 দিন আমার বাবাটা শুনতে পাই না। আমি ওরে ঢাকা সিটিতে এমন কোনো জায়গা নাই যে আমি ওরে খুঁজি নেই, কিন্তু দিন শেষে যখন ফিরে আসি তখন বুকটা ফাটে যায় যে আমি বাবা হেরে গেছি। দারুসালাম থানা বলছে, সব বিষয় মাথায় রেখেই রহস্য উদ্ঘাটনে চেষ্টা করছে পুলিশ। সারা বাংলাদেশে বেতার বার্তা পাঠানো হয়েছে, ডিএমপি সকল থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। আমার যে তদন্তকারী অফিসার আছে সে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতেছে।
আশা করি ইনশাল্লাহ একটু ধৈর্য ধরতে হবে, পাওয়া যাবে ইনশাল্লাহ। দ্রুত রহস্য উদ্ঘাটনে পুলিশের কাছে দাবি জানিয়েছে ভুক্তভোগী দুই পরিবার। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরান। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। কুয়েত ও জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতেও আঘাতের কথা জানায় আইআরজিসি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সতর্কতামূলক এক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের ভূখণ্ডের কাছে কোনো বিদেশি বাহিনীর অবস্থান করলে দ্রুত এলাকা ছেড়ে যেতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। بدلیل مسائل امنیتی خبری که من دیدم খেলার খবর, জয় দিয়ে 2026 বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডকে 3-0 গোলে হারালো আলবি সেলেস্তে। ম্যাচে একটি করে গোল করেছেন লিওনেল মেসি, ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদা। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ আলবি সেলেস্তেদের। শিরোপা ধরে রাখার মিশনে দলকে বাজিয়ে দেখার শেষ সুযোগ লিওনেল স্ক্যালোনির। সাইড বেঞ্চের শক্তি পরখ করতে সবশেষ হন্ডুরাস ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ। এদিনও শুরুর একাদশে না রেখে বিশ্রাম দেওয়া হয় লিওনেল মেসিকে। আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্জেন্টিনা। গোল পেতেও বেশি সময় লাগেনি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 8 মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ভ্যালেন্টিন বার্কো। আইসল্যান্ডের ডি বক্সের জটলা থেকে পাওয়া বল দারুণ এক ভলিতে জালে পাঠান এই মিডফিল্ডার। এগিয়ে গিয়ে বল দখলেও আধিপত্য দেখায় স্ক্যালোনির দল। তবে প্রথমার্ধে আর কোনো গোল পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ কিছু পরিবর্তন আনেন কোচ। 69 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এতদিন মাঠে নামতে পারেননি বিশ্ব চ্যাম্পিয়নদের প্রাণভোমরা লিও মেসি। মাঠে নেমেই খেলায় প্রভাব ফেলেন লিও। দারুণ এক পাসে বল বাড়ান লাউতারো মার্তিনেজের দিকে। তবে সেখানে আর্জেন্টাইন ফরওয়ার্ডকে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন আইসল্যান্ডের গোলরক্ষক এলিয়াস রাফিন ওলাফসন। পেনাল্টি থেকে কোনো ভুল করেননি মেসি। মাঠে নামার 3 মিনিটের মাথায় গোল আদায় করে নেন বিশ্বসেরা ফুটবলার। ম্যাচ শেষ হওয়ার আগে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন থিয়াগো আলমাদা। 27 মিনিটে রদ্রিগো ডিপলের অ্যাসিস্ট থেকে জাল খুঁজে নেন অ্যাথলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 3-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। আলাবামার এই জয়ে আত্মবিশ্বাস নিয়ে চতুর্থ শিরোপার মিশনে নামবে আর্জেন্টিনা। 17 জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বাবা দাদাকে দেখে কেউ সাপোর্ট করেন আর্জেন্টিনা, আবার কারো বাবা আর্জেন্টিনার ভক্ত হলেও সন্তান সমর্থন করেন ব্রাজিল। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই বিশ্বকাপ মানে বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনা ও মাদোনা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রবীণ থেকে নবীন সবাই অপেক্ষায় বিশ্বকাপ রোমাঞ্চে মেতে ওঠার। ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের মানুষের জন্য আনন্দ আর আবেগের এক মহোৎসব। আর এর সিংহভাগ জুড়েই থাকে ব্রাজিল আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশে টেলিভিশনে প্রথম বিশ্বকাপ দেখানো হয় 1986 সালে। সেবার দিয়েগো ম্যারাডোনা ম্যাজিকে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এরপরই দেশে আলবি সেলেস্তেদের নিয়ে শুরু হয় উন্মাদনা। আছে ব্যতিক্রমও। রেডিওতে পেলের খেলা শুনেও অনেকে হয়েছেন ব্রাজিল ভক্ত। আমি 70 দশক থেকে অদ্যাবধি মাঠে আছি। ব্রাজিলের টিমকে আমি বেশি প্রাধান্য দেই, বেশি ভালোবাসি। 86 সালে আমি যে দেশের পতাকা টাঙাইছি দ্যাট মিনস আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে আবার টাঙাইছিলাম সম্ভবত জার্মানি চ্যাম্পিয়ন হচ্ছে। তারপরে লাগাইছিলাম পাশায় ব্রাজিল চ্যাম্পিয়ন হচ্ছে। অনেকেই আবার বাবা দাদাকে দেখে শুরু করেন সমর্থন। আমাদের বাপদাদা যারা ছিল তারা ম্যারাডোনা ভাইকে অনেক, তার খেলা অনেক পছন্দ করতো। সেই ক্ষেত্র থেকে বাপদাদার কাছ থেকে শুনে আর্জেন্টিনা দলে সাপোর্ট করা। বর্তমান প্রজন্মের একটা বড় অংশ মেসি নেইমারের ভক্ত। প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই ব্রাজিল আর্জেন্টিনায় বুঁদ হয়ে আছেন সমর্থকরা। বাবা আর্জেন্টিনা, বাবার সঙ্গে একটু গুস্তাগুস্তি করার জন্য আমি ব্রাজিলকে পছন্দ করি। মেসি হচ্ছে ফুটবলের গড, আমরা মেসিকে সাপোর্ট করি। মেসি এবার বিশ্বকাপটা নেবে। বিশ্বকাপ যার হাতেই উঠুক না কেন, ফুটবলের উৎসবে বাংলাদেশ বরাবরের মতোই থাকবে সমান উচ্ছ্বসিত। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।
এই ছিল 5টার সময় সংবাদে। এবার